হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসটা স্পেশালি ফর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, যাদের কম্পিউটার সায়েন্স আছে। তো তোদের এআই ইউনিটটাতে চ্যাপ্টার 3 একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সার্চ অ্যাজ অপটিমাইজেশন। ওকে, তো এই চ্যাপ্টারের টপিকগুলোর জন্য আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এবং এটাই বোঝার আছে বেসিক্যালি তোদের চ্যাপ্টার টু অ্যান্ড থ্রি এটাই বোঝার। আর চ্যাপ্টার 1, 4, 5 পুরোটাই থিওরি। তোরা যদি একটু ভালো করে রিডিং পড়িস বুঝতে পারবি। তো আজকে আমি চ্যাপ্টার 3টা বুঝিয়ে দিচ্ছি, যে সার্চিং অ্যালগোরিদমগুলো আছে। তোরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দিয়ে মনোযোগ সহকারে শোন, দেখ। অবশ্যই ভালো লাগবে ক্লাসটা আশা করছি, এবং পরীক্ষায় যাই কোশ্চেন দিক না কেন এখান থেকে তোদেরকে ছেড়ে আসতে হবে না, তোরা করতে পারবি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো চল আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্টেই হচ্ছে সার্চ অ্যাজ অপটিমাইজেশন মানেটা কি। দেখ, সার্চ মানে কিছু খোঁজা, রাইট? বাট আমি কিভাবে খুঁজবো না, আমার যে সলিউশন সেটা যেন অপটিমাইজ হয়। মানে কোনো একটা প্রবলেম থাকবে, তার বিভিন্ন সলিউশন হতে পারে, কোনটা আমার জন্য বেস্ট সলিউশন সেইটা হচ্ছে অপটিমাইজ সলিউশন আমরা বলবো সেটাকে। ঠিক আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধর আমাকে হাওড়া থেকে, আমি লিখছি, হাওড়া থেকে যেতে হবে লেটসে কোন্নগর যেতে হবে। ঠিক আছে, তো এটা যাওয়ার জন্য বিভিন্ন ওয়ে থাকতে পারে। আমাকে দেখতে হবে কোন ওয়েতে গেলে আমার কস্টটা সব থেকে কম পড়ছে, তাহলে এটাকে আমি বলবো অপটিমাইজড পাথ। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বোঝা গেল? এবার আমরা ডেফিনেশন পড়ব, এটা আমি মুছে দিচ্ছি। তো দেখ, ডেফিনেশনে কি বলছে, সার্চ অ্যাজ অপটিমাইজেশন বলতে বোঝায় একটি সমস্যার সবচেয়ে ভালো, মানে অপটিমাল সলিউশন। ঠিক আছে, সবচেয়ে ভালো সমাধান খুঁজে বার করার জন্য বিভিন্ন সম্ভাব্য সমাধানের মধ্যে অনুসন্ধান করা, মানে সার্চ করা। এটার মেন মোটো কি না, ফার্স্ট হচ্ছে সর্বনিম্ন খরচ, মানে কস্টটা মিনিমাম হবে বা মিনিমাম টাইম লাগবে এরকম ক্ষেত্রে, বা ম্যাক্সিমাম প্রফিট করব যদি আমরা বিজনেসের ক্ষেত্রে ভাবি। ঠিক আছে, তো এইটা হচ্ছে সার্চ অ্যাজ অপটিমাইজেশনের মেন কনসেপ্ট। ঠিক আছে, যেমন উদাহরণ দেখ, সবচেয়ে ছোট পথ অর্থাৎ শর্টেস্ট পাথ খুঁজে বার করা। এই যে ধর আমরা গুগল ম্যাপে কোনো একটা লোকেশান যেটা আমরা যাই না সেটা সার্চ করি, গুগল ম্যাপ কিন্তু একটা অ্যালগোরিদম ইউজ করে যেটা সব থেকে আমাদের জন্য বেস্ট এবং শর্টেস্ট হবে সেটাই কিন্তু দেখায়। বোঝা গেছে? তো এখানে আমরা একটা অ্যালগোরিদম পড়বো, A* অ্যালগোরিদম। তো সেটা কিন্তু গুগল ম্যাপ ইউজ করে। ওকে, এই হলো উদাহরণ। আর একটা আছে সর্বনিম্ন খরচে কোনো কাজ সম্পন্ন করা। ঠিক আছে, চলো নেক্সট। এবার হ্যাঁ, বই থেকে একটুকুনি তোরা দেখে নে, আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। অপটিমাইজেশন হিসেবে অনুসন্ধান, সেটা কি না, কৃত্রিম বুদ্ধিমত্তায় সার্চ বা অনুসন্ধান মানে হলো কোনো সমস্যার সমাধান খোঁজার জন্য যেগুলো পসিবল সলিউশন, তার মধ্যে থেকে নির্দিষ্ট লক্ষ্য পূরণকারী সমাধান বের করার চেষ্টা করা। তো এখানে আমাদের তিনটে টার্ম জানতে হবে। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, মানে সমাধান অনুসন্ধান করা যেখান থেকে শুরু হয়। মানে ধর আমার একটা কোনো প্রবলেম, সেটা সলিউশন করতে হবে, একদম প্রথম যে অবস্থাটায় আমরা আছি সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট। এবং যেটা আমাকে পৌঁছাতে হবে, যে স্টেটে পৌঁছাতে হবে, ধর জি হচ্ছে একটা এমন স্টেট, সেখানে আমাকে পৌঁছাতে হবে, তো ওটাকে আমরা বলবো গোল স্টেট। ঠিক আছে, এই যে 2 নম্বর গোল স্টেট, অর্থাৎ চূড়ান্ত সমাধানে পৌঁছানোর লক্ষ্য। আর 3 হচ্ছে স্টেট স্পেস, মানে ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেট পর্যন্ত যাওয়ার সম্ভাব্য সব উপায়। ঠিক আছে, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। তোরা ছোটোবেলায় একটা গেম খেলতি, সেটাকে বলা হতো 8 টাইলস প্রবলেম বা 8 টাইলস পাজেল। ঠিক আছে, সেটা কীরকম হতো বলতো? এরকম স্কোয়ার মতো হতো, যেখানে 9টা ঘর থাকতো, রাইট? তোরা দেখ, আশা করি বুঝতে পারবি। তো এখানে বিভিন্ন সংখ্যা হ্যাপাজেটলি আকারে থাকতো, যেমন ধর এখানে আছে 1, এখানে আছে 2, এখানে রইল 3, এখানে 4, এখানে 5, 6, ধর এখানে 7, এখানে 8। এবার এই একটা তো ঘর ফাঁকা থাকতো, আমাকে এই টাইলসটা সরাতে হতো। মানে লিগাল মুভ আমরা তখনই বলতাম, সেটাকে আমি আইদার বাঁ দিকে সরাবো বা ডান দিকে বা উপরে বা নিচে। এই করে করে আমাকে ফাইনাল কোথায় পৌঁছাতে হবে না, এই যে 1, 2, 3, তারপর 4, 5, 6, 7, 8 এরকমভাবে অ্যাকচুয়ালি সাজাতে হয়, মানে নাম্বারগুলো পরপর এইভাবে
সাজাতে হবে। তাহলে আমি এখান থেকে শুরু করেছি, এটা আমার ইনিশিয়াল স্টেট, আমাকে পৌঁছাতে হবে এইখানে, এটা আমার গোল স্টেট। এর মাঝে বিভিন্ন স্টেট থাকবে, কখনো আমি এই টাইলসটাকে বাঁ দিকে সরাবো, কখনো আমি টাইলসটাকে উপরে সরাবো, কখনো নিচে সরাবো। তাহলে ওই যে ইন্টারমিডিয়েট স্টেট, সেটাকেই বলা হচ্ছে স্টেট স্পেস। স্টেট স্পেস মানে কিছুই না, সেট অফ অল পসিবল স্টেটস, যেটা কিনা আমাকে গোল স্টেটের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দেখ ওরা দিয়েছে টিকট্যাকটো গেম, যেমন বোর্ডের প্রতিটি অবস্থানের জন্য স্কোর গণনা করা। এই স্কোর কোন অবস্থাটি সবচেয়ে ভালো তা নির্ধারণ করে, মানে আমাকে বুঝে মুভ করতে হবে, তাহলে আমার জেতার সম্ভাবনাটা বেড়ে যাবে। ঠিক আছে, এবার দেখ অপটিমাইজেশান মানে শুধু কোনো সমাধান পাওয়া না, বরং বেস্ট যেটা সলিউশন হবে সেটাই আমাকে চুজ করতে হবে। ঠিক আছে, এগুলো তো তোদের বুঝিয়ে দিলাম। যেমন ম্যাপ অ্যাপে সবচেয়ে কম দূরত্ব খোঁজা, বা পণ্য ডেলিভারিতে সময় বাঁচিয়ে সঠিক ঠিকানায় পৌঁছানো। এই যে ধর ব্লিঙ্কিট বল বা জেপ্টো বল, তাদেরকে তো এই যে 10 মিনিটে 15 মিনিটে ডেলিভারি করছে, নিশ্চয়ই অনেক ঘুরে তারা আসছে না, তারাও সেই ম্যাপ ইউজ করছে। সেই ম্যাপে আবার কি বিভিন্ন অ্যালগোরিদম লাগানো আছে, যেমন একটা বললাম এস্টার অ্যালগোরিদম বা ডাইজেক্সট্রা অ্যালগোরিদম, এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, তো এআই এর ক্ষেত্রে সার্চ অ্যাজ অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শুধুমাত্র কোনো সমস্যার সমাধান খোঁজা নয়, বরং একটি নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী সবচেয়ে ভালো বা সর্বোত্তম সমাধান নির্ণয় করা যায়। ঠিক আছে, এইবার এই টার্মগুলো তোরা জানছিস, যেমন মিনিমাল কস্ট হতে হবে বা মিনিমাম টাইম হতে হবে, সবচেয়ে বেশি লাভ, এগুলোকেই বলা হচ্ছে অপটিমাইজেশন। ঠিক আছে, এইবার দেখ অপটিমাইজেশনের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে কস্ট ফাংশন, একটা হচ্ছে হিউরিস্টিক ফাংশন। তো এই কস্ট ফাংশন মানে কি, আচ্ছা আমি বোর্ডটা পুরো ক্লিয়ার করে দিই, তারপর তোদেরকে বোঝাচ্ছি। ওকে, ধর আমাকে যেতে হবে, আমি এখন আছি কোনো একটা স্টার্টিং স্টেটে, আমাকে গোল স্টেটে পৌঁছাতে হবে। এখানে যাওয়ার জন্য বিভিন্ন ওয়ে আছে, ধর এখান থেকে আমি একটা ইন্টারমিডিয়েট স্টেট এ হয়ে গেলাম, তারপর জিতে গেলাম। ঠিক আছে, এবার ধর আমি এখানে বি কোনো একটা পথ আছে, মানে এস থেকে বিতে যাব, বি থেকে জিতে যাব, এই দুটো পথ খোলা আছে আমাকে স্টার্ট থেকে গোল স্টেটে পৌঁছানোর জন্য। বা তোরা একটা লোকেশান ভেবে নে, এটা একটা লোকেশান, এটা একটা লোকেশান। ঠিক আছে, তো দেখ এবার কস্ট ফাংশন মানে কি বলছে না, আমি এই এস থেকে যে জিতে যাব, আমি দুটো পথ ফলো করতে পারি। তো দেখ এস থেকে এতে যাওয়ার জন্য আমার কত খরচ হতে পারে বা কত টাইম লাগতে পারে, সেটা একটা দেওয়া থাকে, ওটাকেই বলা হয় কস্ট ফাংশন। ফর এক্সাম্পল এখানে দেওয়া থাকলো 10 আর এখানে দেওয়া থাকলো 20, মানে আমি যদি এস থেকে এতে যাই আমার খরচ হবে 10 টাকা সাপোজ, আর আমি যদি এস থেকে বিতে যাই আমার খরচ হবে 20 টাকা। আমি কোনটা চুজ করব? অবভিয়াসলি এটা চুজ করব, তাই তো, এস থেকে এ। এবার দেখ হিউরিস্টিক ফাংশন মানে কি, তো হিউরিস্টিক ফাংশন মানে হচ্ছে এটা একটা অনুমান, মানে এস্টিমেট ভ্যালু, আমাকে গোল স্টেটে পৌঁছানোর জন্য কত হতে পারে সেটা একটা দেওয়া থাকে। মানে আমি এ থেকে গোল স্টেটে যেতে হলে কত খরচ হতে পারে তার একটা অনুমান বা আনুমানিক ভ্যালু সেটা দেওয়া থাকে। ধর এখানে সেটা দেওয়া থাকলো লেটস সে 20। ওকে, আবার এস থেকে বিতে তো গেলাম, কিন্তু বি থেকে আবার জিতে যাওয়ার জন্য সেখানে ধর আরও কম খরচ হয়, ধর লেখা থাকলো 6। ঠিক আছে, তাহলে এবার তুই দেখ আমি যদি এস থেকে এ হয়ে দেন জিতে যাই, তখন আমার টোটাল খরচ হচ্ছে 10 আর 20 30। আর যদি আমি এস থেকে বি হয়ে জিতে যাই, তখন 20 আর 6 খরচ হচ্ছে 26। রাইট, তাহলে এই ক্ষেত্রে কোনটা বেস্ট বা অপটিমাইজড পাথ হবে বা শর্টেস্ট পাথ, সেটা হচ্ছে এস থেকে বিতে যাও, বি থেকে জিতে যাও, এটা হলো শর্টেস্ট পাথ। ঠিক আছে, তো এই কস্ট ফাংশন বা হিউরিস্টিক ফাংশন আশা করি বুঝতে পেরেছিস। এবার বিভিন্ন অ্যালগোরিদম আছে যেটা আমাকে দেখে বুঝতে হবে যে আমি প্রথমে যদি এস থেকে এ চলে যেতাম, হয়তো এখানে কম লাগছিল, কিন্তু পরে গিয়ে দেখ অনেক বেশি। এরকম তো হয় না, আমাকে ধর একটা লোকেশনে যেতে হবে, আমি এই পথে ঢুকে গেলাম, পরে দেখছি আরও বেশি ঘুরতে হলো, তাই না? এরকম একটা কনসেপ্ট বোঝা গেল। আরও আমরা বিভিন্ন প্রবলেম দেখলে এই ব্যাপারগুলো বুঝতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট যাই আমরা। এবার হচ্ছে স্টেট স্পেস সার্চ এর যে কি স্ট্র্যাটেজি সেটা জানতে হবে। তো এটা তো একটু আগেই বলে আসলাম, এটা মানে কি, স্টেট স্পেস মানে হলো সমস্যার সব সম্ভাব্য অবস্থা, মানে যে যে স্টেট হতে পারে পসিবল সেইগুলোর যে কালেকশান, সেইটা হচ্ছে স্টেট স্পেস। বোঝা গেল, যেটা তোদের 8 টাইলস পাজলে বোঝালাম এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, তো দেখ এখানে একটা ডেফিনেশন লেখা আছে যে স্টেট স্পেস সার্চ স্ট্র্যাটেজি হলো সেই পদ্ধতি যার মাধ্যমে একটি স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে গোল স্টেট খুঁজে বার করা হয়। মানে আমাকে বিভিন্ন কিন্তু স্টেটের মধ্যে দিয়ে যেতে হবে, কিসের জন্য না, ফাইনালি গোল স্টেটটাকে ফাইন্ড করার জন্য। তো এইগুলোর কমন স্ট্র্যাটেজিস বিএফএস, ডিএফএস, হিউরিস্টিক সার্চ, এস্টার সার্চ, এগুলো সব আমাদের আছে, বাট এই প্রত্যেকটা সার্চের যে স্ট্র্যাটেজি সেগুলো হচ্ছে স্টেট স্পেস সার্চ। ওকে, চলো নেক্সট।
এখানে সেগুলো লেখা আছে, স্টেট স্পেস সার্চের কৌশল বই থেকেও আমি অ্যাটাচ করে দিয়েছি। যেমন এখানে ইনিশিয়াল স্টেট থাকে, স্টেট স্পেস থাকে, গোল স্টেট থাকে, এগুলো জানিস। এবং 4 হচ্ছে সার্চ ট্রি। আচ্ছা, আমি একটু তোদের ট্রি সম্পর্কে বলে দিই। তো এটি হলো অনুসন্ধান বৃক্ষ। এটির মূল হলো অর্থাৎ রুট হলো শুরুর অবস্থা, অর্থাৎ ইনিশিয়াল স্টেট। এই মূল থেকে যে শাখা প্রশাখাগুলি বের হয় সেগুলি হলো বিভিন্ন কাজ বা পদক্ষেপ, যেটাকে আমরা বলছি অ্যাকশান, এবং এর নোটগুলি হলো সেই কাজগুলির ফলাফল। আচ্ছা, তোরা ডেটা স্ট্রাকচার সম্পর্কে পড়েছিলি, রাইট, সেমিস্টার 2তে। তো সেখানে ডেটা স্ট্রাকচারকে আমরা দুভাগে ভাগ করতাম, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কিন্তু গ্রাফ অ্যান্ড ট্রি, সেই ট্রিটাই আমাদের এখানে জানতে হবে। তো দেখ কীরকম হয় ট্রি দেখতে। ট্রির একটা রুট হয়, যে কোনো গাছের আমরা কি জানি একটা রুট হয়, মূল হয়, তাই তো। তো সেটাই আমি ধর এখানে এ দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং এটাকে সার্কেল করা হয়, এটাকে বলা হয় একটা নোড। এবার এই যে একটা ট্রির ব্রাঞ্চেস থাকবে সেটা কীভাবে বোঝানো হয় না, এরকমভাবে ধর এ থেকে একটা ব্রাঞ্চ বেরোলো বি, এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোলো সি, দুটো ব্রাঞ্চেস হতেই পারে। আবার বি থেকে একটা ব্রাঞ্চেস বেরিয়েছে লেটস সে ডি, এখান থেকে একটা বেরিয়েছে ই, আর ধর সি থেকে একটা বেরিয়েছে এফ, এরকমভাবে চলে। তো এইটাকে কি বললাম না, এটা হচ্ছে একটা ট্রি, বোঝা গেল। যেটার একদম যে টপ যে নোড এটাকে বলা হয় রুট। এই যে রুট, আমরা এখানে অ্যালগরিদমের ক্ষেত্রে কি বুঝবো না, ইনিশিয়াল স্টেট, বোঝা গেল। সেটা বলে দেওয়া থাকবে, মানে সোর্স নোড কোনটা কি হয় সেটা বলে দেওয়া থাকে। এবার দেখ এই মূল থেকে যে শাখা প্রশাখাগুলি বার হয় সেগুলি হলো বিভিন্ন কাজ বা পদক্ষেপ। মানে ধরে নে এ থেকে এফে যেতে হবে, তাহলে এ থেকে আমাকে সিতে যেতে হবে। এই যে ব্রাঞ্চেসটা বেরিয়েছে এটা হচ্ছে অ্যাকশান, আমি এটা পারফর্ম করলাম, আমি এ থেকে সিতে গেলাম, দেন সি থেকে এফে গেলাম, মানে অ্যাকচুয়াল ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, ওটাই আমার ফলাফল, বোঝা গেল। তো এটা হলো ট্রি, ব্যাস একদম বেসিক কনসেপ্ট। আচ্ছা, একটা বলে দিই যে এই যে নোটগুলোকে কোনটাকে কি বলে না, যেটার থেকে কোনো নোট বার হয় সেটাকে বলা হয় চাইল্ড নোড। মানে ব্যাপারটা কীরকম, ধর আমি বললাম এটা একটা এক্স নোড, এখান থেকে একটা নোড বেরিয়েছে সেটা হচ্ছে ওয়াই নোড, তাহলে এক্স হয়ে যাবে প্যারেন্ট নোড, ঠিক আছে, প্যারেন্ট নোড, আর ওয়াইটা হয়ে যাবে চাইল্ড নোড, চাইল্ড নোড, মানে বাবা তার হচ্ছে ছেলে, এরকম ব্যাপার। যেমন এখানে দেখ এ হচ্ছে প্যারেন্ট নোড, এর দুই ছেলে বি আর সি, বুঝতে পারলি। আবার বি তারও হচ্ছে কিনা দুটো ছেলে আছে ডি আর ই, এরকম ব্যাপার। এদিকে সি ধর একটা ছেলে আছে সে হচ্ছে এফ। তো প্যারেন্ট নোড আর চাইল্ড নোড আশা করি বুঝতে পারলি। আর এই যে পাথগুলো এগুলোকে পাথ বলে বা এজ বলে, এখানে আমরা অ্যাকশান বলবো। যাই হোক, এবার দেখ স্টেট স্পেস সার্চে আমরা সমস্যাকে একটি মানচিত্র আকারে কল্পনা করতে পারি, যেখানে নোড থাকবে যেটা একটি অবস্থা, এবং 2 হচ্ছে এজ, এজ বোঝালাম, 3 হচ্ছে রুট নোড মানে ইনিশিয়াল স্টেট, আর 4 হচ্ছে গোল নোড মানে আমাদের মূল লক্ষ্য বা কাঙ্ক্ষিত সমাধান। পরিষ্কার? চলো নেক্সট। এবার এক ধরনের সার্চ হচ্ছে ডেটা ড্রিভেন সার্চ। দেখ খুব সোজা এটা। ডেটা ড্রিভেন সার্চ মানে আমাকে ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে গোলে পৌঁছাতে হবে ওই ডেটার ওপর ভিত্তি করে, এটাকেই বলা হয় ডেটা ড্রিভেন সার্চ। এবং এই সার্চটা ফরওয়ার্ড সার্চ হয়। মানে ধর এখানে আমার ডেটা দেওয়া আছে, ফর এক্সাম্পল এই ডেটাগুলোর উপর ভিত্তি করে এত এত যদি হয় একটা কন্ডিশন, তাহলে আমি এখানে যাব, আবার যদি এটা হয় তাহলে আমি এখানে যাব, এই করে করে আমি আলটিমেট গোলে পৌঁছলাম। তো এটাকে বলা হয় বেসিক্যালি ফরওয়ার্ড সার্চিং। এটা কিন্তু মনে রাখবি শর্ট কোশ্চেন। এর ক্যারেক্টারিস্টিক্স দেখ না, ইনিশিয়াল স্টেট থেকে শুরু হয়, একটা ইনিশিয়াল স্টেট থাকবে, ধাপে ধাপে গোল স্টেটের দিকে এগিয়ে যায়। এই যে এখান থেকে আমি এখানে, তারপর এখানে আসলাম, দেন আমি গোল স্টেটে পৌঁছাতে পারছি, এরকম। আর থার্ড হচ্ছে বর্তমান ডেটা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। এক্সাম্পল ট্রি ট্র্যাভার্সাল, যেখানে রুট নোড থেকে নিচের দিকে যাওয়া হয়, বোঝা গেল। এবং ডেটা ড্রিভেন সার্চ কিন্তু বটম আপ অ্যাপ্রোচ ফলো করে। এখানে বইতেও দেওয়া আছে বিভিন্ন বৈশিষ্ট্য। এই পদ্ধতি আমাদের কাছে থাকা ডেটা বা তথ্য দিয়ে শুরু হয় এবং এই তথ্যের ওপর ভিত্তি করে সমাধান না খুঁজে পাওয়া পর্যন্ত সামনের দিকে এগিয়ে যেতে হয়, যেটাকে আমরা ফরওয়ার্ড সার্চিং বলছিলাম। সামনের দিকে এগিয়ে যায়, এটি একটি বটম আপ অ্যাপ্রোচ। সার্চ কৌশল দেখ, ডেটা ড্রিভেন সার্চ শুরু হয় ইনিশিয়াল স্টেট বা বর্তমান ডেটা থেকে, ঠিক আছে, মানে প্রেজেন্টে আমি যে স্টেটে আছি সেখান থেকে আমি সামনের দিকে এগিয়ে যাব। এই যে প্রতিটি ধাপে নতুন স্টেপ তৈরি করা হয় যতক্ষণ না গোল স্টেটে পৌঁছাতে পারছি, এবং প্রতিটি ধাপে নোন ফ্যাক্টস অর্থাৎ জানা তথ্যের ওপর ভিত্তি করে নতুন ফ্যাক্টস তৈরি করা হয়। ফর এক্সাম্পল মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে রোগীর উপসর্গ দেখে রোগ নির্ণয় করা, মানে যে ধর পেশেন্ট আছে তার এই সিমটমস আমি লিস্ট করলাম, তারপর না আমি ওষুধ দিতে পারবো, আমি চিকিৎসা করতে পারবো, সেরকম ব্যাপার। তারপর 2 হচ্ছে ফাইল সার্চ করা, মানে ধর তুই কোনো একটা ফাইল
সেভ করেছিস সেটা ধর প্রথমে এ বলে কোনো ফোল্ডারের মধ্যে আছে, এর মধ্যে আবার বি বলে কোনো ফোল্ডার আছে, তার মধ্যে তুই ফাইলটাকে সেভ করেছিস। তো স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে হবে। বোঝা গেছে? এই গেল ডেটা ড্রিভেন সার্চ, খুব সহজ এগুলো। নেক্সট দেখো গোল ড্রিভেন সার্চ, মানে আগে যেটা পড়লাম ডেটা দেওয়া আছে, আমি গোলের দিকে যাচ্ছিলাম, এবার ঠিক উল্টোটা, আমাকে গোল বলে দিয়েছে, আমাকে ডেটার কাছে যেতে হবে। তো গোল ড্রিভেন সার্চকে বলা হয় ব্যাকওয়ার্ড সার্চিং। ঠিক আছে, ব্যাক ট্র্যাকিং করে করে যেতে হয়। তো বৈশিষ্ট্য কি, গোল স্টেট থেকে শুরু হয়, বুঝতেই পারছিস, এবং ইনিশিয়াল স্টেটের দিকে পিছিয়ে আসে, যেহেতু ব্যাক ট্র্যাকিং হচ্ছে এবং লক্ষ্য অনুযায়ী পথ খোঁজে। এক্সাম্পল থিওরিম প্রুভিং, যেমন ধর তোদের বিভিন্ন উপপাদ্য থাকে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। অনেক সময় কিন্তু আমরা আরএইচএসকে ধরে এলএইচএসকে প্রুফ করতাম, সেরকম ব্যাপারটা। ঠিক আছে, এটা গেল গোল ড্রিভেন সার্চ। এখানেও দেখ বইতে কি লেখা আছে না, এই পদ্ধতিটি কাঙ্ক্ষিত লক্ষ্য বা সমাধান দিয়ে শুরু করে এবং নির্দিষ্ট তথ্যে না পৌঁছানো পর্যন্ত পিছনের দিকে কাজ করতে থাকে। তো বেসিক্যালি এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ। ওকে, কৌশলটা কীরকম না, কীভাবে সার্চ করে না, গোল ড্রিভেন সার্চ শুরু হয় গোল স্টেট থেকে, তারপরে গোল স্টেট পাওয়া সম্ভব কিনা সেটা দেখা হয়, এবং আরও দেখা হয় কী কী শর্ত পূরণ করতে হবে। ওই যে বলছিলাম বিভিন্ন রুলস থাকবে, যদি এটা হয় দেন আমি ফার্দার এগাবো, এবং সেটাই গোল ড্রিভেনের ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ডে ওই শর্তগুলোকে আমাকে মাস্ট ফুলফিল করতেই হবে, তাহলেই তো আমি ঠিকঠাক এগোতে পারবো। 3 হচ্ছে প্রতিটি ধাপে পিছন থেকে যাচাই করা হয় ইনিশিয়াল স্টেটে আসা যায় কি না। ব্যবহার দেখ, অপরাধ ঘটার পর তার কারণ খোঁজা হচ্ছে, ব্যাকওয়ার্ড, বুঝতেই পারছিস। 2 হচ্ছে প্রমাণ ভিত্তিক সমস্যার সমাধান করা হয়। তো এগুলো গেল গোল ড্রিভেন সার্চ, ওইদিকে ডেটা ড্রিভেন সার্চ। ঠিক আছে, এগুলো একদম বেসিক, মেন অ্যালগোরিদমে এখনও কিছুই ঢুকিনি, এগুলো জাস্ট কনসেপ্ট। তারপরে চলো, এই যে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে, মেন এখান থেকে আমরা ঢুকছি এবার টপিকে। সেটা হচ্ছে সার্চ অ্যালগোরিদমের শ্রেণী বিভাগ। একটা হয় আনইনফর্মড সার্চ, 1 নম্বর কি হয়, আনইনফর্মড, ঠিক আছে, সার্চ। আর 2 নম্বর হয় ইনফর্মড সার্চ, ইনফর্মড সার্চ। এই আনইনফর্মডকে বলা হয় ব্লাইন্ড সার্চও বলা হয় অনেক সময়, বা ব্লাইন্ড অ্যালগোরিদম। ঠিক আছে, আর ইনফর্মডকে বলা হয় হিউরিস্টিক, হিউরিস্টিক, হিউরিস্টিক সার্চ আর হবে। ঠিক আছে, তো দেখ আমরা পড়ে নিই। আনইনফর্মড সার্চ মানে এই সার্চ প্রক্রিয়ায় অতিরিক্ত কোনো তথ্য ব্যবহার করা হয় না, বা অনুমান যেটাকে হিউরিস্টিক বলা হচ্ছে সেটাও করা হয় না। এই ধরনের সার্চের পদ্ধতিকে ব্লাইন্ড অ্যালগোরিদম বলা হয়, কারণ এগুলিতে শুধুমাত্র সমস্যার সংজ্ঞার উপর ভিত্তি করে সার্চ করা হয়। যেমন ধর এটা একটা ট্রি আছে, তো ধর এটা হচ্ছে স্টার্ট নোড এ আর গোল নোড হচ্ছে ই, এ থেকে ইতে যেতে হবে। আমি বিভিন্নভাবে যেতে পারি, এখানে দুটো ওয়েই আছে, বাট এখানে আমি যে আমার জন্য কোনটা বেস্ট বা কোনটা অপটিমাল সেটা দেখি না, তাই জন্যই বলা হচ্ছে আনইনফর্মড বা ব্লাইন্ড সার্চ, অন্ধের মতো জাস্ট আমরা বিশ্বাস করে নিলাম। ঠিক আছে, বাট যেটা ইনফর্ম সার্চ হয় বা হিউরিস্টিক সার্চ হয়, ওখানে সব সময় আমাকে মিনিমাল সলিউশনই চুজ করতে হয়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা এই দুটো অ্যালগোরিদম নিয়ে কথা বলি। একটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, বিএফএস, আর একটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, ডিএফএস। ঠিক আছে, ব্রেথ ফার্স্ট মানে প্রথমে একই স্তর বা লেভেলে থাকা সব নোট পরিদর্শন করতে হয়, আর ডেপথ ফার্স্ট মানে হচ্ছে সার্চ ট্রিতে যত দূর সম্ভাব্য একটি শাখা ধরে এগিয়ে যায় তারপর ব্যাকট্র্যাক করে। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর এই যে ট্রিটা আছে সেটাই বোঝাচ্ছি। এটা হচ্ছে এ, এখান থেকে গেছে বি, বি থেকে গেছে ডি গেছে, এটা তাই তো, এটা হলো ডি। আবার এখান থেকে একটা সি বেরিয়েছে, এখান থেকে একটা এফ বেরিয়েছে। তো বিএফএস কি বলছে, লেভেল অনুযায়ী দেখবে, মানে এই যে ট্রি এর ক্ষেত্রে আমি একটু লেভেল বলে দিই, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 1, তারপরে এটা হচ্ছে লেভেল 2, ঠিক আছে, এটা হচ্ছে লেভেল 2, আর লাস্টেরটা এটা হচ্ছে লেভেল 3। তো বিএফএসে কি হয়, সবসময় আগে লেভেলের সব কটা নোট ভিজিট করতে হয়, বাট ডিএফএসে কি হয়, আমি একটা ব্রাঞ্চের যত দূর যাওয়া সম্ভব আমি যাব, ডেপথে যেতে হবে, সেটাকে বলা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। এটা গেল বিএফএস, আমি সেম জিনিস এখানে এঁকে দিচ্ছি, এ, এটা গেল বি, এটা গেল ডি, ঠিক আছে, এখান থেকে হচ্ছে সি, আর এটা হচ্ছে এফ। তাহলে ডিএফএস এর ক্ষেত্রে কীরকম হতো ব্যাপারটা না, আমাকেই এ থেকে বি ডি এরকম ডেপথে আসতে হতো, দেন আবার ব্যাক ট্রেকিং করে সিতে যেতে হতো, দেন এফে গিয়ে আবার আমাকে সোর্স নোডে ফিরে যেতে হতো।
মানে এটা হলো মেন কনসেপ্ট। এইভাবে তোরা মনে রাখবি, খুব সহজ হবে, যেটা আমি শেখালাম তোদের। ঠিক আছে, 3 নম্বর দেখ ইউনিফর্ম কস্ট সার্চ, যেটির খরচ সবচেয়ে কম সেটি আগে বেছে নেওয়া হয়। এটা আমাদের নেই, আমাদের সিলেবাসে এই দুটো জাস্ট আছে, বিএফএস আর ডিএফএস। তো চলো আমরা ফার্স্টে বিএফএস নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। আগেই বলে দিই, ব্রেথ ফার্স্ট সার্চ করতে গেলে আমাদের যে ডেটা স্ট্রাকচার লাগে সেটা হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার। মানে আমরা ইমপ্লিমেন্ট করব কি দিয়ে, সেটা হচ্ছে কিউ দিয়ে। ওকে, কিউ পড়েছিলি তোরা সেমিস্টার 2-তে। কিউ কোন প্রিন্সিপাল ফলো করে মনে আছে? ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তোরা এখানে থিওরি পড়ে নিবি। এই যে অ্যালগোরিদম ওয়ার্কফ্লো কীভাবে কি কাজ করছে আমি ডিরেক্ট এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে তোরা ভালো বুঝতে পারবি। ওকে, তো বেসিক্যালি আমাদের একটা বিএফএস এরকম ট্রি স্ট্রাকচার দিয়ে দেবে, বলবে তুমি ট্রিটাকে ট্র্যাভার্স করে দেখাও। ট্র্যাভার্স মানে বেসিক্যালি ট্রির যে পাথগুলো বা প্রতিটা নোড আমাকে ভিজিট করতে হবে। বোঝা গেল? তো চলো একটা কোশ্চেন সলভ করা যাক। সেটা হচ্ছে এটা, কোশ্চেনে দেখ কী বলেছে, পারফর্ম ব্রেথ ফার্স্ট সার্চ অর্থাৎ বিএফএস ট্র্যাভার্সাল অফ দ্য গিভেন ট্রি। এই যে একটা ট্রি দিয়ে দিয়েছে, এটার বিএফএস ট্র্যাভার্সাল কী হবে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো যেটা বললাম, আমাকে ইউজ করতে হবে, কিউ ইউজ করতে হবে। ঠিক, এবং কিউ কীভাবে কাজ করে না, সেটা হচ্ছে ফিফোতে কাজ করে। ওকে, চলো এবার করা যাক সলভ। ভালো করে খেয়াল করবি, এই যে ট্রিটা দেওয়া আছে এটা মানে কি, এটা হচ্ছে স্টার্ট নোড বা সোর্স নোড। আমাকে ধর গোল বলে দিয়েছে এফ, এই যে এফে পৌঁছাতে হবে, সেটা হচ্ছে গোল নোড। এটা হচ্ছে আমার গোল নোড বা গোল স্টেট। তো সেটার জন্য বিএফএস ট্র্যাভার্সাল কি হবে? তো বিভিন্ন স্টেপ আছে, যেমন আমি এখানে লিখছি স্টেপ নাম্বার 1। খুব ভালো করে বুঝবি, আমাকে কিউ ইউজ করতে হবে। প্রতিবার আমরা দুটো জিনিস ইউজ করব, একটা হচ্ছে কিউ, ওকে কিউ, আর একটা হচ্ছে ভিজিটেড, মানে কোন কোন নোটগুলো আমরা অলরেডি ভিজিটেড করে ফেলেছি। দেখ একদম ইনিশিয়ালি আমাদের কাছে স্টার্ট নোট আছে, মানে এখান থেকে কিন্তু শুরু করতে হবে, সেটাই আমরা কিউতে ইনসার্ট করে দেবো। তাহলে কিউটা এরকম দেখতে হবে, সেটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এ। কি বললাম না, যেটা আমার সোর্স নোট থাকবে বা স্টার্ট নোট থাকবে সেটাকে আমরা কিউতে ইনসার্ট করে দেবো, এবং চেক করবো এটা কি আমার গোল নোড। যদি গোল নোড হয় তো স্টপ করে যেতে হবে, যদি গোল নোড না হয় তাহলে আমাকে কিউ থেকে বার করে দিতে হবে, এবং কিউতে সবসময় ফার্স্টের এলিমেন্টটাই বার করতে হবে, কারণ আমরা জানি ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন তো এটা আমার গোল নয়, তাহলে একে আমাকে বের করে দিতে হবে। আর এটা মনে রাখবি, যখনই আমরা কিউতে কোনো এলিমেন্ট ইনসার্ট করছি তার মানে সেটা ভিজিট হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। তাহলে ভিজিটেড বলে আমরা একটা সেট মতো বানাতে পারি, সেখানে কিন্তু এ হয়ে যাবে। এটা গেল স্টেপ 1। এরপরে স্টেপ 2 চলে আসো। স্টেপ 2 আমি এখানে পরপর লিখে দিচ্ছি, তোরা খাতা একটু সুন্দর করে লিখে নিবি, মেন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোদের। ঠিক আছে, তো দেখো স্টেপ 2তে আমার কিউটা কীরকম দাঁড়াবে। এটা হচ্ছে কিউয়ের জন্য বানাবো, আর একটা হচ্ছে ভিজিটেডের জন্য বানাবো। তাহলে আমাকে কিউ থেকে এটাকে তো রিমুভ করতে হবে, তাহলে কিউ থেকে রিমুভ করে দিলাম, এবং ভিজিটেডে অলরেডি এ আগে থেকেই আছে। সরি, এটা আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, মানে ডিফারেন্সিয়েটটা করা যাবে গ্রিন কালি, তো এটা এ থাকবে। এবার যে নোডটাকে আমরা বার করে দিলাম তার যে চাইল্ড নোড সেগুলো কিউতে ইনসার্ট করব। তাহলে আমরা বার করেছি কাকে, একে বার করে দিয়েছি, তাহলে এর চাইল্ড কারা না, তোরা বলবি বি আর সি, এদেরকে কিউতে ইনসার্ট করে দে। তাহলে বি এবং সি পরপর ইনসার্ট হয়ে গেল। কিউতে ইনসার্ট হয়েছে মানেই এদেরকে তো আমি ভিজিট করে ফেললাম, তাই না? এরকমভাবে আমি বোঝাচ্ছি, এদেরকে আমরা ভিজিট করে ফেলেছি, এও ভিজিট হয়ে গেছে। তাহলে ভিজিটেড যেটা থাকবে তার মধ্যেও কিন্তু বি আর সি চলে আসবে। ঠিক আছে, এইবার দেখ কিউয়ের প্রথমে কে আছে, বি আছে। অলওয়েজ প্রথম নোডের দিকে দেখবি, কারণ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে বিটা কি আমার গোল নোড? নো স্যার, তাহলে আমাকে এটাকে আবার বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে স্টেপ 3 কী হবে, এখানে লিখে দিচ্ছি। তাহলে স্টেপ 3 ব্লু কালার দিয়ে লিখি, তাহলে কিউ আমার কীরকম থাকবে সেটা একটা লিখতে হবে, আর ভিজিটেড কি থাকবে সেটা লিখতে হবে। দেখ ভিজিটেডের মধ্যে আগে থেকে এ আছে, বি আছে আর সি আছে। ঠিক আছে, এবার কিউ এর দিকে খেয়াল কর, কিউতে কিন্তু আমরা বি বার করে দিলাম, তাহলে বি এর চাইল্ড তারা আবার নতুন করে ইনসার্ট হবে। তাহলে বি এর চাইল্ড কে আছে, ডি আছে আর ই আছে। কিন্তু খেয়াল করে দেখ সিটাকে তো বার করিনি, সি সেই বসেই আছে, তাহলে সিটা এখানে থাকবে, এর পরে গিয়ে এই ডি আর ই এরা হচ্ছে যুক্ত হবে, তাহলে সি ডি ই। বোঝা গেল? আর যখনই কিউতে ইনসার্ট করলাম তার মানে ভিজিট করে ফেললাম, অর্থাৎ এখানেও আমাকে ডি আর ই লিখে ফেলতে হবে। ঠিক আছে, এই গেল স্টেপ 3। আবার তুই খেয়াল কর, এই সি অর্থাৎ প্রথম এলিমেন্ট, এটা কি আমার গোল নোড?
নো স্যার, তাহলে আমাকে এটাকেও পপ আউট করে দিতে হবে, মানে বার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে স্টেপ 4 কী হবে দেখ, এটার পরে স্টেপ 4 গ্রিন কালার দিয়ে লিখে দিই, সেটা হচ্ছে কিউটা কীরকম থাকবে আর ভিজিটেড বলে যেটা আমরা সেট বানাচ্ছি সেটা কীরকম হবে। ওকে, তো দেখ ভিজিটেড এখানে কে কে ছিল, এ বি সি ডি ই, এ বি সি ডি ই এটা ছিল। সিকে এখন বার করে দিচ্ছি, তাহলে দেখ সিকে যদি বার করে দিই, এর চাইল্ড একটাই পড়ে আছে এফ, ঠিক, তাহলে এফকে তো আমাকে ইনসার্ট করতে হবে। আর আগে থেকে কিউতে কে ছিল, ডি ছিল আর ই ছিল, তাহলে ডি ই যেমন ছিল থাকবে, এর পরে গিয়ে অর্থাৎ লাস্টে এফ লাইনে যাবে, তাই তো, কিউ মানেই কি লাইন। এবং ভিজিটেড দেখ সেটাকে এফ, এফ কিন্তু আমরা এখন ভিজিটেড করে ফেললাম। এবার খেয়াল করে দেখ আমাদের যেটা গোল ছিল এফে পৌঁছানো, আমি তো ভিজিট করে ফেলেছি, এই যে এফ, আমি শুরু করেছিলাম এ থেকে, পৌঁছে গেছি এফে, তাহলে আমার যেটা বিএফএস ট্র্যাভার্সাল সেটা তো কমপ্লিট হয়ে গেল। আমাকে কি আর কোনো কিউ পপ আউট কিছু করতে হবে? নো, আমি অলরেডি ভিজিট করে ফেলেছি। তাহলে এখানে আমাদের লিখতে হবে হেন্স হেন্স বিএফএস ট্র্যাভার্সাল সেটা কি হবে না, দেখ এ থেকে শুরু করে এই যে এ, তারপরে কোথায় গেছি বি, পরপর জাস্ট লিখে যাবি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এটা হয়ে গেল ট্র্যাভার্সাল। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন দেয় আশা করি তোরা পারবি, কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে, 3 থেকে 4 বার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবার আমি করাতে যে নিয়মগুলো বললাম সেগুলো তোরা এখানে পেয়ে যাবি। এই যে কার্য পদ্ধতি শুরু করা, যে কোন নোট থেকে অনুসন্ধান শুরু হবে সেইটাকে স্টার্ট নোট বলবো আমরা, শুরুর নোট নির্ধারণ করা হয়। কিউতে নোট যোগ করা কীভাবে করা হয় না, শুরুর নোট বা স্টার্ট নোটটিকে একটি ফাঁকা কিউতে যোগ করা হয় এবং সেটিকে ভিজিটেড হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, এবং অনুসন্ধান প্রক্রিয়া যেগুলোকে বলেছি দেখ ওইগুলোই লেখা আছে, কিউয়ের প্রথম নোটটিকে বের করা হয় এবং সেই নোটটিকে বর্তমান নোট হিসেবে ধরা হয়। এরকম পরপর পড়লে বুঝতে পারবি না, তাই জন্যই আমি ডিরেক্টটাকে এখানে করে দেখালাম। ঠিক আছে, এবার বিএফএস মানেই কি বলেছিলাম, লেভেল অনুযায়ী আমাদেরকে ভিজিট করায়, তাই তো। তাহলে আমার ট্রিটা দেখ তো কীরকম ছিল, এ দেখ ট্রিটা ছিল এরকম, এ ছিল বি, বি এর আবার ছিল ডি এবং ই, তাই তো, আর এখান থেকে ছিল সি, সি থেকে ছিল এফ। এবার লেভেলগুলো কি, তাহলে ফার্স্ট লেভেল হচ্ছে এইটা, অর্থাৎ এ কে আমাকে ভিজিট করতেই হতো। এরপরে কি হতো, লেভেল 2তে যে নোটগুলো আছে সেগুলোকে ভিজিট করতে হতো, মানে বি আর সি, এ দেখ বি আর সি পরপরই আছে। এরপরে লেভেল 3তে যেতে পারতাম, ডি ই এফ পরপর যেতে হবে, লেফট টু রাইট যেতে হবে, এবং সেটাই দেখ ডি ই এফ। তার মানে আমার বিএফএস ট্র্যাভার্সাল পারফেক্ট আছে, বোঝা গেল। এইটা যেটা বললাম এটা হচ্ছে ট্রিক, এটা তোরা জাস্ট মিলিয়ে নিবি পরে পরীক্ষায়। ওকে, আশা করি তোরা বুঝতে পেরেছিস। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো নেক্সট, সেটাই সলিউশন এখানে দেওয়া আছে সুন্দর করে, পরীক্ষার খাতায় কীভাবে কী লিখতে হবে এই যে ট্রিটা দেওয়া আছে, এবং ধাপ 1 ধাপ 2 মানে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এইভাবে করা আছে। আমাদের দেখ লাস্ট কোথায় গিয়ে শেষ হয়েছে, স্টেপ 4, যেখানে কিউ ছিল ডিইএফ আর ভিজিটেড ছিল এ থেকে এফ অবধি। খেয়াল করে দেখ স্টেপ 4, এই যে সেখানে কিউটা কী দাঁড়িয়েছে ডিইএফ এবং ভিজিট হওয়া নোট কি এ বি সি ডি ই এফ, পারফেক্ট। এবং দেখ বলেছে এই ধাপে আমরা কাঙ্ক্ষিত নোটকে খুঁজে পেয়েছি, মানে যেটা আমার গোল নোট ছিল, তাই অ্যালগোরিদমটির কাজ এখানেই শেষ, আমি আর ফার্দার এগাইনি, বোঝা গেল। এইভাবে বিএফএস সার্চ অ্যালগোরিদম কোনো গ্রাফ বা ট্রি এর নোট স্তরের পর স্তর, অর্থাৎ লেভেল বাই লেভেল, এই যে লেভেল 0, লেভেল 1, লেভেল 2 বই অনুযায়ী, মানে 0 থেকে শুরু হয়, তোদেরকে বোঝানোর জন্য তখন লেভেল 1 লেভেল 2 এইভাবে বোঝাচ্ছিলাম। যাই হোক, অনুসরণ করে অনুসন্ধান করে, এটা হচ্ছে ট্র্যাভার্সাল, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি অ্যান্ড সো অন। নেক্সট হচ্ছে বিএফএস অ্যালগোরিদমের ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন সবচেয়ে ছোট পথ খোঁজা বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে, ওয়েব করার নেভিগেশন সিস্টেম, নেটওয়ার্ক ব্রডকাস্টিং। বিএফএস এর ওয়ার্কিং প্রিন্সিপালটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ডিএফএস, ইয়েস ডেপথ ফার্স্ট সার্চ। তো দেখ এটা করার জন্য কোন ডেটা স্ট্রাকচার ইউজ করা হয় না, স্ট্যাকও তোরা পড়েছিলি। কোন প্রিন্সিপাল ইউজ করে না, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, বোঝা গেল। তো এখানেও কার্যপদ্ধতি লেখা আছে, বাট আমি তোদের সলভ করে দেখাবো। তো দেখ এটা না দুটো পদ্ধতিতে করা যায়, আমি সেম প্রবলেম নিয়েছি, যেটা আগে ট্রিটা নিয়েছিলাম সেটাই এখানে ডেপথ ফার্স্ট সার্চ দিয়ে তোদের সলভ করে দেখাবো। ঠিক আছে, তাহলে তোরা বুঝতে পারবি কীভাবে কাজ হচ্ছে, ডিফারেন্সটা কী। বিএফএসে আমরা কী করেছিলাম, এই লেভেল অনুযায়ী গেছিলাম, লেভেল 0, লেভেল 1, লেভেল 2 এই বরাবর।
কিন্তু ডিএফএসে কী হবে বলেছিলাম না, একটা ব্রাঞ্চের পুরো ডেপথ অবধি যাবে, মানে এ বি ডি এত দূর আসবে, ঠিক আছে, তারপর ই, তারপর সি, তারপর এফ, এটা হওয়ার কথা। তো চলো সেটা আমরা মিলিয়ে দেখব হয় কি না অ্যাকচুয়ালি। তো তার জন্য কি করতে হবে, ফার্স্ট আমাদের স্ট্যাক ইউজ করতে হবে, এবং বলে দিচ্ছি এটা দুটো পদ্ধতিতে করা যায়, আমি দুটোই তোদের শিখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে। আর স্ট্যাক মানে হচ্ছে লিফো, বোঝা গেল? তো সেম কনসেপ্ট কিছুটা। ফার্স্ট হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কী কী লিখবো না, এখানে কিউ তো আর লিখবো না, এখানে আমরা স্ট্যাক লিখব, ঠিক আছে, এবং অবশ্যই যেগুলো ভিজিটেড তার জন্য একটা লিখতে হবে, কারণ আলটিমেটলি আমরা ভিজিটেড থেকেই বুঝে যাব কোনটা ট্র্যাভার্সাল হবে, ফাইনাল যে ট্র্যাভার্সটা আমরা লিখব। ওকে, তো স্ট্যাকে দেখ এখন তো এমটি, তাহলে এমটি স্ট্যাকে কাকে পুশ করব, হচ্ছে একে পুশ করব। তোরা জানিস স্ট্যাকের ক্ষেত্রে দুটো অপারেশন পারফর্ম করা হয়, একটা হচ্ছে পুশ অপারেশন, মানে নতুন কোনো এলিমেন্ট ইনসার্ট করে, সেটা হচ্ছে পুশ অপারেশন, আর একটা হয় পপ অপারেশন। পপ মানে হচ্ছে টপমোস্ট এলিমেন্টকে স্ট্যাক থেকে রিমুভ করে, বোঝা গেল? তো ইনিশিয়ালি অবশ্যই এটা হচ্ছে আমাদের স্টার্ট নোড, এবং গোল নোডও সেম আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এফ। ওকে, এটা হচ্ছে আমাদের গোল নোড। তাহলে দেখ কী করতে হবে, স্ট্যাকে ইনিশিয়ালি তো একে পুশ করে দেব, বোঝা গেল? তাহলে যখনই স্ট্যাকে পুশ করে দিলাম তার মানে আমি ভিজিট করে ফেলেছি, তাহলে এটাও আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, দ্যাট ইজ এ, আমি ভিজিট করে ফেলেছি, ঠিক আছে। তাহলে স্ট্যাকের মধ্যে যেটা আছে সেটা কি আমার গোল নোড? নো। তাহলে স্ট্যাকের এইটাই টপমোস্ট এলিমেন্ট, এখন তো একাই আছে, তাহলে এটাকে আমাকে পপ আউট করতে হবে। তাহলে স্টেপ টু সেটা কীরকম দাঁড়াবে, দেখ স্টেপ টু এরকম দাঁড়াবে, আমি এখানে লিখে দিচ্ছি স্ট্যাক ইকুয়ালস টু আর ভিজিটেড ইকুয়ালস টু, ভিজিটেডের মধ্যে আগে থেকে এ আছে, আর স্ট্যাকের মধ্যে দেখ এটাকে আমি বের করে ফেলেছি, তাহলে এর চাইল্ড কে কে আছে বা প্রতিবেশী নোডগুলো, চাইল্ড নোডকে আমরা প্রতিবেশী নোড বলে, যার যেটা মনে থাকবে সেটা ভেবে চলবি। ওকে, তো দেখ এর প্রতিবেশী বা চাইল্ড সেটা হচ্ছে বি আর সি। এবার আমি এখন যে পদ্ধতিটা দেখাচ্ছি সেখানে আমরা একটা কোনো চাইল্ডকে স্ট্যাকের মধ্যে ইনসার্ট করব, ঠিক আছে। আমি বিকেও করতে পারি, সিকেও করতে পারি, কিন্তু তোকে কিন্তু একটাই অ্যাপ্রোচ ফলো করতে হবে, মানে বিটা দেখ বাঁ দিকে আছে আর সিটা ডান দিকে আছে। যদি আমি বাঁ দিকেরটা নিই, আমাকে সবসময় যে নোটটার দুটো চাইল্ড তার লেফট সাইডের নোটটাই নিতে হবে, মানে বি এর ক্ষেত্রে দেখ ডি আর ই আছে, তখন কিন্তু আমাকে আবার ডি চুজ করতে হবে, মানে লেফট সাইডটাকেই চুজ করতে হবে, ঠিক আছে। তো এরকম কনসেপ্ট, আমি এটা মুছে দিই আপাতত। তো আমি কি করছি না, বিকে চুজ করলাম। ওকে, তাহলে স্ট্যাকের মধ্যে বিকে পুশ করলাম, তাহলে স্ট্যাকে যখনই বিকে পুশ করলাম মানে বি কিন্তু ভিজিটেড হয়ে গেল, তাহলে এখানে আমরা বি লিখে দিতে পারি, ঠিক আছে। এরপরে আমাদের স্টেপ 3 করতে হবে। স্টেপ থ্রি দেখ এটা তো এখানে ক্লোজ হয়ে যাবে, স্ট্যাকের যে এলিমেন্টটা আছে বি, এটা কি আমার গোল নোড? নো। তাহলে এখন আমার স্ট্যাকটা আবারও চেঞ্জ হবে, গ্রিন কালার দিয়ে লিখছি, তো দেখ স্ট্যাক আর একটা হচ্ছে ভিজিটেড, ঠিক আছে। তাহলে স্ট্যাকের থেকে তো বিটাকে বার করে দেব, এবং ভিজিটেডে কি কি থাকবে, এ থাকবে, বি থাকবে। এবার দেখ বিটাকে বার করে দিয়েছি, এর চাইল্ড কে আছে, ডি আর ই, আমি এখন একটা করেই এলিমেন্ট ইনসার্ট করছি বা একটা নোড। তাহলে এখন কি করব, যেহেতু আগেরটায় লেফট দিকটা ধরেছিলাম এবারেও লেফট দিকটাই ধরতে হবে, তার মানে আমাকে এই ডিটাকে স্ট্যাকে পুশ করতে হবে, আর স্ট্যাকে পুশ করা মানে আমি ভিজিটেড করে ফেললাম, বুঝতে পারলি? ভালো করে দেখ, স্ট্যাকের মধ্যে এখন ডি আছে, এটা কি গোল নোড? নো। তাহলে আমাকে আবার নতুন স্টেপে যেতে হবে, আমি রেড কালি দিয়ে লিখি, তাহলে স্টেপ নাম্বার 4 এখানে লিখে দিচ্ছি, স্টেপ নাম্বার 4। তার জন্য কি কি হবে না, একটা হচ্ছে স্ট্যাকটা কীরকম থাকবে, আর একটা হচ্ছে ভিজিটেড সেটা কি হবে। ওকে, তাহলে দেখ স্ট্যাক থেকে তো ডিটা বার করে দেবো, এবার এখানে নতুন কোনো এলিমেন্ট আসবে, আর ভিজিটেডে কি কি ছিল দেখ, এটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করলে হবে না, আমাকে কার্লি ব্রেসেসই ইউজ করতে হবে, ঠিক আছে, এ বি ডি। এবার ডি এর তো আর নিচে কোনো চাইল্ড নেই, তখন আমাকে ব্যাক ট্র্যাকিং করতে হয়, ঠিক আছে, মানে যেখান থেকে এসেছিলো সেখানে আবার ফিরে যেতে হবে, এটাকে বলা হয় ব্যাক ট্র্যাকিং। তাহলে বি এর কাছে গেলাম, তাহলে বি এর কি এমন কোনো চাইল্ড আছে যেটাকে এখন আমি ভিজিট করিনি? ইয়েস, ই আছে, তাই তো। তার মানে স্ট্যাকে বেসিক্যালি পুশ হচ্ছে ই, এবং সেই সাথে ভিজিটেডও হয়ে গেল ই, বোঝা গেল? আবার দেখ ই যেটা, এটা কি গোল নোড? নো। তাহলে আমাকে আবার একটা স্টেপ বাড়াতে হবে, সেটা হচ্ছে স্টেপ 5, আমি এখানে করে দিলাম
স্টেপ 5 সেটা হচ্ছে স্ট্যাকটা কীরকম দাঁড়াবে, একটা হচ্ছে স্ট্যাক আর একটা হচ্ছে ভিজিটেড। ওকে, তো ভিজিটেডের মধ্যে কি কি আছে, এ আছে, বি আছে, ডি আছে, ই আছে, আর একটা কিছু আসবে, এবং স্ট্যাক থেকে তো ইটাকে বার করতেই হবে। এবার দেখ ই এর কিন্তু আবার কোনো চাইল্ড নোড নেই, তার মানে ই থেকে আবার আমাকে ব্যাক ট্র্যাকিং করে বিতে যেতে হবে। বি এর যে চাইল্ডগুলো আছে অলরেডি ভিজিটেড, তাহলে বি কোথা থেকে এসেছিল, এ থেকে এসেছিল, তাহলে বি থেকে আমরা এর কাছে আবার ফিরে যাব। এর যে চাইল্ড বি আর সি, বি এর পোর্শনটা আমাদের কমপ্লিট, বাট সি এর পোর্শনটা বাকি আছে, অর্থাৎ এ থেকে আমাকে এখন সিতে আসতে হবে। ঠিক আছে, তাহলে স্টেপ 5-এ কী হবে বলতো, সি নোটকে আমরা স্ট্যাকে পুশ করব এবং সেই সাথে ভিজিটেডের মধ্যে সিকে লিখে দেবো। ভেরি ইজি, একটু প্র্যাকটিস লাগবে। এবার দেখ স্ট্যাকে এখন কে আছে, সি, এটা কি আমার গোল নোড, নো, তাহলে আমাকে এটাকে আবার রিমুভ করতে হবে, তাহলে আমাকে এখনও আরেকটা স্টেপ লিখতে হবে। এগুলো পরপর খাতায় করবি, আমি হ্যাপাজেটলি এখানে করছি। তো দেখ যেটা রেড কালি দিয়ে লিখি, চলো স্টেপ নাম্বার কত 5 হলো, এবারে হচ্ছে স্টেপ নাম্বার 6। তো স্টেপ নাম্বার 6 সেটা কি হবে না, একটা হচ্ছে স্ট্যাক, সেটা কীরকম কি থাকবে, আর একটা হচ্ছে ভিজিটেড। ওকে, তো ভিজিটেডের মধ্যে এ বি ডি অলরেডি আছে, এ বি ডি, তারপরে ই সি, এই যে ঠিক আছে, ই অ্যান্ড সি এটা আছে, আর স্ট্যাক থেকে আমরা সিকে বার করে দিচ্ছি। তাহলে সিকে বার করে দিলে দেখ এর চাইল্ড কে আছে, এফ আছে, তাহলে এফটা স্ট্যাকে পুশ হবে, এবং সেই সঙ্গে আমরা তো ভিজিট করে ফেললাম। এখানটা একটু মুছতে হবে, দাঁড়া 1 মিনিট, এটা একটু মুছে দিলাম, এটা এখানে সেপারেশন করছি। তাহলে সি এর পরে এই যে এফ আমরা ভিজিট করে ফেলেছি, আর এটাই আমার গোল নোট ছিল, তাহলে আমি স্ট্যাকটাকে এখন এমটি করে দিতে পারি। আমি তো ভিজিটেড সব পেয়ে গেছি। স্টেপ 7-এ জাস্ট এই এফটাকে বের করে দিতে হবে, আর একটা স্টেপ একটু লিখতে হবে। স্টেপ 7, স্ট্যাকটাকে খালি হওয়া পর্যন্ত আমাকে এই অ্যালগরিদম কিন্তু চালাতে হয়। তাহলে এখানে এফ বেরিয়ে গেলে স্ট্যাক হচ্ছে এমটি, আর তো কোনো ব্যাক ট্র্যাকিং করলেও কোনো নোড নেই, কারণ সব ভিজিট করে ফেলেছি। তাহলে আলটিমেট আমি কোনটা পেলাম না, এই যে এটাই আবার সেম জিনিস এখানটায় লিখতে হবে, এই যে পুরোটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে হেন্স আমরা কি লিখব, হেন্স এটা হচ্ছে ডিএফএস ট্র্যাভার্সাল, ডিএফএস ট্র্যাভার্সাল সেটা কি হয়ে যাবে বলতো না, এই যে এ থেকে বি পরপর অ্যারো দিয়ে লিখতে হবে, এ থেকে বি, এই যে বি থেকে ডি, বি থেকে ডি, ডি থেকে দেখ ই, এই যে লিখে দিলাম, আবার ই থেকে সি, তারপর এফ, ই থেকে সি, তারপর এফ। বোঝা গেল, এটা হয়ে গেল অ্যান্সার। বইতে তোদের একটা অন্য এক্সাম্পল আছে, এই যে এটা একটা এক্সাম্পল আছে কিভাবে ছবি দিয়ে বুঝিয়েছে, এটা শর্টকাটেও করা যায়, তোরা মেলানোর জন্য করতে পারিস। যেমন এখানে তো জায়গাই নেই, আমি এটা দিয়ে ধরে বুঝিয়ে দিচ্ছি। ওরা একটা এই ট্রিটা দিয়েছে, আমরা শর্টকাটে কী করে বের করতে পারি না, আমরা সিম্পল এই স্টার্ট থেকে শুরু করব। স্টার্ট থেকে শুরু করতে যে আমাকে ডেপথ অবধি যেতে হবে, এই যে ডেপথ অবধি যাচ্ছি, যে নোটগুলো কভার হয়ে যাচ্ছে, মানে দেখ আমি এটাকে ক্যাচ করতে পারবো, বিটা এর পাশেই আছে ক্যাচ করে নিতে পারবো, ডিটা ক্যাচ করে নিতে পারবো, এই যে রাস্তা যেখানে যেখানে এই যে খোলা আছে আমি চলে যাব। ঠিক আছে, তারপর দেখ ইতে যেতে হবে, তাহলে এতে গেলাম, এ থেকে এই যে বি আমরা নিয়ে নিতে পারবো, ডিকে নিয়ে নিতে পারবো, ডি এর পরে বিতে একবার নিয়ে নিচ্ছি, আর নেবো না। দেন হচ্ছে ই, তাহলে দেখ আমি পরপর লিখছি, এ হলো, বি হলো, ডি হলো, দেন ই হলো। এই যে আবার এখানে আমি কোথায় ফাঁকা রাস্তা পেয়েছি, এই যে এখানে ফাঁকা রাস্তা, এ একবার লেখা হয়ে গেছে, দেন হচ্ছে সি, তাহলে ই এর পরে হবে সি, সি এর পরে আমি আবার নাবজি এফ, তাহলে সি এর পরে হবে এফ, এখান থেকে আমি আবার ফিরে গেলাম। এটা হচ্ছে শর্ট ট্রিক। ঠিক আছে, তো দেখ অ্যাকচুয়ালি ডিএফএস ট্র্যাভার্সাল কী হবে, এবিডি ইসিএফ, তাই হয়েছে। দেখ তো এটার অ্যান্সারটা দেখি কোথায় আছে, ধাপ 7, এই যে ভিজিট হওয়া নোড সেটা কি এবিডি ইসিএফ, এই যে এবিডি ইসিএফ। এই যে ধাপ 1 শুরুর নোট কী আছে, স্ট্যাক কী আছে, ভিজিট হওয়া নোট কী আছে। আশা করি এগুলো তোরা পড়েই বুঝতে পারবি, কারণ এখানে পুরোটা বুঝিয়ে দিলাম, আর এটার যে কার্য পদ্ধতি ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা এখান থেকে পেয়ে যাবি, কিভাবে কি কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে বিএফএস ডান, ডিএফএসও ডান। এবার কোথায় কোথায় ব্যবহার, যেমন ট্র্যাভার্সালের ক্ষেত্রে পথ অনুসন্ধান ডিএফএস ইউজ হয়, সংযুক্ত বোতাম খোঁজা এগুলো গ্রাফের ক্ষেত্রে। ওকে, তো জাস্ট ব্যবহারগুলো কটা জেনে রাখলেই হবে যদি দিয়ে দেয়। তো মেইন যেটা তোদের পড়তে হবে সেটা হচ্ছে বিএফএসের সঙ্গে ডিএফএসের পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, তো কৌশল এটা হচ্ছে লেভেল অনুযায়ী কাজ করে, আর এই কি পথ ধরে গভীরে
অনুসন্ধান করে, অর্থাৎ ডেপথ অবধি যাচ্ছে। 2 দেখ ব্যবহৃত ডেটা স্ট্রাকচার কিউ ইউজ করে, স্ট্যাক ইউজ করে। মেমোরি ব্যবহার, বড় গ্রাফের জন্য বেশি মেমোরি, মানে বিএফএস এর ক্ষেত্রে যেহেতু লেভেল অনুযায়ী যেতে হচ্ছে আমার মেমোরি বেশি প্রয়োজন হবে, ঠিক আছে। আর ডিএফএস এ যেহেতু একটা পার্টিকুলার ডেপথ অবধি চলে যাচ্ছে, তারপরে গিয়ে বাকিগুলো ব্যাকট্র্যাক করছে, তো এখানে কম মেমোরি প্রয়োজন হয়। স্পেস কমপ্লেক্সিটি দেখ, সেটা হচ্ছে বেশি, প্রতিটি স্তরের সব নোড মেমোরিতে রাখতে হয়, ঠিক আছে, কারণ লেভেল অর্ডার ট্র্যাভার্সিংও এটাকে বলা হয়। ডিএফএস এর ক্ষেত্রে এটা হচ্ছে কম স্পেস কমপ্লেক্সিটি, যে পথ ধরে গভীরে যায় স্ট্যাকে শুধুমাত্র ওই পথেরই নোড থাকে। তোরা বুঝতে পেরেছিস আশা করি, যেটা এক্সাম্পলে দিয়েছিলাম। সর্বোত্তম সমাধান, সবচেয়ে ছোট বা কম ধাপের সমাধান খুঁজে বার করে, মিনিমাইজ করছে। সাধারণত প্রথম পাওয়া সমাধানটি দেয়, যা সর্বোত্তম সমাধান নাও হতে পারে। ওকে, তো এইগুলো হচ্ছে ডিফারেন্স। ব্যবহার হচ্ছে কাছের পথ বা সংযোগ খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়, এটা পাজেল বা গোলাকার ধাঁধা সমাধান করার জন্য ব্যবহার করা হয়। ট্র্যাভার্সাল, লেভেল, আর এটা হচ্ছে ডেপথ। ওকে, আচ্ছা, এটা আরেকটা যেটা আমি প্রসেস তোদের শেখাবো বললাম, ঠিক আছে। এটা তো স্ট্যাকে দেখবি একটা এলিমেন্ট ইনসার্ট করছিলাম না, এবারে আমরা কি করব, যতগুলো চাইল্ড থাকবে সব কটা ইনসার্ট করে দেবো। তোদের এটা আরও বেশি ইজি লাগতে পারে। দেখ কী করে করতে হয় না, সেম কনসেপ্টই। প্রথমে স্ট্যাক তো এরকমভাবে আঁকে, এটাও নিশ্চয়ই তোরা জানিস, সেমিস্টার 2তে পড়েছিস। ইনিশিয়ালি আমরা স্টার্টিং নোটকেই নেব, অর্থাৎ একে নেব, এবং চেক করব এটা কি আমার গোল নোড, নো, তাহলে পপ আউট করে দিতে হবে। এবং যেগুলো পপ আউট করছি সেগুলোই আমার ভিজিটেড নোড, মানে আমি আলাদা করে একটা ভিজিটেড বলে আমি সেট বানাচ্ছি। দেখ এটা পপ আউট করছি, তাহলে এখানে আমি লিখে দেবো এ, এরপরে যেটা আবার পপ আউট হবে সেটা এখানে আমি লিস্টে যোগ করে দেবো, ঠিক আছে। এবার দেখ তাহলে যখন পপ আউট করছি এর চাইল্ডগুলো কি বি আর সি। আগের নিয়মটায় কি দেখলাম, আমি অ্যাট আ টাইম যে কোনো একটাই চাইল্ডকে পুশ করছিলাম, রাইট, কিন্তু এখানে আমরা দুটো চাইল্ডকেই একসঙ্গে পুশ করে দেবো। এবার আইদার আমি এরকম করতে পারি, দেখ আগে বি করলাম দেন সি করলাম, অথবা এটা অর দিয়ে আগে আমি সিকে করলাম দেন বিকে করলাম, মানে আবারও সেই নিয়ম যেটা তুই এখানে ফলো করবি এর পরের বারে গিয়েও একই নিয়ম ফলো করতে হবে, ঠিক আছে। তো আমি এই ক্ষেত্রে আমি ডান দিকটা ধরে এগাচ্ছি, মানে আমি আগে সিকে পুশ করব দেন বিকে পুশ করব, ঠিক আছে, এইটা আমি ধরে এগাচ্ছি, বোঝা গেল। এবার দেখ টপ মোস্ট এলিমেন্ট কি আছে, বি আছে, তাহলে বিটা কি আমার গোল নোড, নো, তাহলে বিকে আমাকে পপ আউট করতে হবে। আর যখনই পপ আউট করলাম আমি এখানে ভিজিটেডের ক্ষেত্রে লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে পপ আউট করে দিলে আমার এখন স্ট্যাকটা কীরকম দাঁড়াবে না, সি আগে থেকেই আছে আর বিকে পপ করেছি, তাহলে বি এর চাইল্ডকে ডি আছে আর ই আছে। তাহলে আমি কি অর্ডারে ইনসার্ট করব, অর্থাৎ পুশ করব, না আগে ই তারপর ডি, কারণ আমি ডান দিকটা আগে নিচ্ছি তারপর বাঁ দিকটা নিচ্ছি, তাহলে আগে ই তারপর ডি, ঠিক আছে। আবার দেখ টপ মোস্ট এলিমেন্ট ডি, এটা কি আমার গোল নোড, নো, তাহলে ডিটাকে পপ আউট করতে হবে, আর পপ আউট করতে হবে মানেই এখানে ভিজিটেড সেখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমার এখন স্ট্যাকটা কীরকম দাঁড়াবে, সি এবং এখানে আছে ই। তাহলে ভালো করে খেয়াল করে দেখ, ডিটাকে পপ আউট করে দিলাম, বাট এর তো কোনো চাইল্ড নোড নেই, তাহলে আমাকে আগেন ব্যাক ট্র্যাকিং করতে হবে। ব্যাক ট্র্যাকিং করে দেখলাম বি, যার ইটা হচ্ছে স্ট্যাকের মধ্যে আছে, তাহলে আবার ইটা কি গোল নোড, নো, তাহলে ইটাকেও আমাকে পপ আউট করে দিতে হবে এবং সেই সাথে ভিজিটেডের ক্ষেত্রে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমার স্ট্যাকটা দাঁড়াবে শুধুমাত্র আছে সি, রাইট। আর ই থেকে দেখ আমরা ব্যাক ট্র্যাকিং করে যদি যাই, কারণ ই এর তো কোনো চাইল্ড নেই, বিতে গেলাম, বি থেকে এতে গেলাম, এ থেকে আমি এই যে সিতে আসলাম, একই নিয়ম, শুধু এখানে একসঙ্গে দুটো নোটকে আমরা ইনসার্ট করছিলাম বা পুশ করছিলাম, ঠিক আছে। এবং সিটা তো আমার গোল নোড নয়, তাহলে সিটাকেও আমাকে পপ আউট করতে হবে, সেই সাথে ভিজিটরের ক্ষেত্রে লিখে দেবো। আর সি এর বদলে একটা চাইল্ড পড়ে রয়েছে, অর্থাৎ লাস্টে স্ট্যাকে আমরা এফকে পুশ করব এবং এটাই আমার গোল নোড। গোল নোড মানে আমি এখন স্ট্যাকটাকে এমটি করতে পারি, তাহলে এফটা কী হয়ে যাবে, ভিজিটের ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি স্ট্যাকটাও এমটি হয়ে গেল এবং ভিজিটেড কি হলো, এবিডি ইসিএফ, এ দেখ এবিডি ইসিএফ। এবার এই যে স্ট্যাকের ছবিগুলো আঁকলাম এগুলো প্রত্যেকটা স্টেপে করতে হবে, যেমন এটা স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2 ছিল, এটা স্টেপ 3 ছিল, হ্যাঁ এটা স্টেপ 4 ছিল, না স্টেপ 4 তো এটা না, স্টেপ 4 এটা করেছিলাম, দেন স্টেপ 5 এটা করেছিলাম, স্টেপ 6 এটা করেছিলাম, ঠিক আছে। অ্যান্ড স্টেপ 7-এ হচ্ছে আমার এমটি হয়ে গেছিলো স্ট্যাকটা, এখানেও স্টেপ 7 অবধিই গেছে, বুঝলি। তো যার যেটা ভালো লাগবে তোরা সেই অ্যাপ্রোচটা করবি। তোরা এরকম কন্টেন্ট ইউটিউবে আই ডোন্ট থিঙ্ক পাবি এই লেভেলে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে ইনফর্মড সার্চ, যেটাকে আমরা হিউরিস্টিক সার্চ বলি, এবং এটা ইম্পর্টেন্ট, এ স্টার সার্চ বলা হয় বা এ স্টার অ্যালগোরিদম,
ঠিক আছে? তো এখানটা পুরোটা গল্প লেখা আছে, তোরা বাড়িতে পড়বি। গল্প যদি পড়তে ভালো লাগে, আমি মেনলি চলে যাচ্ছি, সেটা হচ্ছে এ স্টার সার্চ। তো দেখ, এই এ স্টার সার্চ করতে গেলে আমাকে একটা ফাংশন ইউজ করতে হয়। সেই ফাংশনটা হচ্ছে এফ অফ এন ইকুয়ালস টু জি অফ এন প্লাস এইচ অফ এন। এটার মানে কি? এফ অফ এন মানে হচ্ছে টোটাল এস্টিমেটেড কস্ট, মানে কোনো একটা সোর্স থেকে আমাকে ডেস্টিনেশন বা গোলে পৌঁছাতে হবে, টোটাল কস্ট কত লাগতে পারে সেটা আমরা এস্টিমেট করব। আচ্ছা, জিএন মানে হচ্ছে ইন্টারমিডিয়ারি যে স্টেটগুলো থাকবে, যেমন ধর এস থেকে আমি প্রথমে গেলাম এতে, এ থেকে গেলাম ডিতে, ওই যে যেটা বলছিলাম, তাহলে এস থেকে এতে যেতে কত লাগছে কস্ট, ধর দেওয়া আছে 2। ঠিক আছে? আবার ধর এখানে একটা পথ আছে, এস থেকে আগে গেলাম সি, সি থেকে গেলাম ধর আমি ই থেকে গেলাম আমি ডি। আমি জাস্ট নামগুলো যা ইচ্ছা দিচ্ছি। তাহলে আমাকে যদি বলা হয় এই সি এর ক্ষেত্রে জি অফ এন কত হবে, না সবসময় স্টার্টিং নোড থেকে ওই নোডে যেতে কত খরচ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। যদি আমাকে বলা হয় ই এর ক্ষেত্রে জি অফ ই কত হবে, মানে এরকম, এই যে জি অফ ই, এটার ক্ষেত্রে হচ্ছে জি অফ সি হতো। হ্যাঁ, তো জি অফ ই মানে আমাকে স্টার্টিং থেকে এই যে ইতে পৌঁছাতে কত খরচ হচ্ছে সেটা দেখতে হবে। আর হিউরিস্টিক ভ্যালু তো বলেইছি, সেটা হচ্ছে এইচ অফ এন, মানে নোডের নাম হচ্ছে যদি এন হয়, সেখান থেকে আমাকে গোল স্টেটে পৌঁছাতে আনুমানিক কত খরচ হতে পারে। এটা লেখা আছে এখানে 1 নম্বর, শুরু থেকে বর্তমান নোড অর্থাৎ এন পর্যন্ত আমার খরচ। এইচ অফ এন অর্থাৎ হিউরিস্টিক ভ্যালু কী বলছে, তা বর্তমান নোড থেকে গন্তব্য পর্যন্ত যেটা হিউরিস্টিক অনুমান করছি সেটার কত খরচ হতে পারে। আর এফ এন মানে হচ্ছে মোট খরচ, এই যে ফর্মুলাটা। ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই অ্যালগোরিদমটা দুটো লিস্ট তৈরি করে, একটা ওপেন লিস্ট, একটা ক্লোজ লিস্ট। ঠিক আছে? এখানে কার্য লেখা আছে, আমি তোদের ডাইরেক্ট সলভ করালে বুঝতে পারবি। তো এখানে আমি কোশ্চেনটা নিয়ে নিয়েছি, তোদের কোশ্চেনটা এরকম দিয়ে দেবে, এটা হচ্ছে স্টার্ট নোড, এটা হচ্ছে গোল নোড, আমাকে এস থেকে জিতে যেতে হবে, কোনটা সব থেকে শর্টেস্ট পাথ হবে। দেখ, আমি এস থেকে এ যেতে পারি, এ থেকে ভাগ হয়ে যাচ্ছে না দুটো রাস্তা, তাহলে এ থেকে বিতেও যেতে পারি, আবার বি থেকে সিতে যেতে পারি। বিতে গেলে বি থেকে জি, আর হচ্ছে সি থেকে জি, তাই না? তো আমার কাছে অনেক পাথ আছে, আমি কোনটা চুজ করব যেটা আমার জন্য বেস্ট হবে। ঠিক আছে? তো কোশ্চেনে এরকম দিয়ে দেবে এবং একটা টেবিল দিয়ে দেবে, যেখানে দেখ হিউরিস্টিক যে ভ্যালুগুলো সেগুলো দেওয়া আছে। হিউরিস্টিক ভ্যালু যেমন এসের ক্ষেত্রে হচ্ছে 6, মানে বলছে তুমি এস থেকে জিতে যাও, তার একটা আনুমানিক খরচ ধর 6 টাকা লাগতে পারে। তোদের বোঝার সুবিধার্থে আমি এখানে টাকাটা ইউনিট হিসেবে ব্যবহার করছি। আবার বলছে এর হিউরিস্টিক ভ্যালু 4, মানে আমি যদি এ থেকে জিতে যাই তখন একটা আনুমানিক খরচ 4 হতে পারে। আমি যদি বি থেকে জিতে যাই তখন আনুমানিক খরচও 4 হতে পারে। আমি যদি সি থেকে জিতে যাই তখন আনুমানিক খরচ 2। আর আমি যদি গোল স্টেটেই আছি সেখানে আর কি করে যাবো না, তখন তো কোনো খরচ নেই, তো সেটা হচ্ছে 0। এই টেবিলটা তোদের দেওয়া থাকবে, তোকে বের করতে হবে কোনটা শর্টেস্ট পাথ হবে এবং কত কস্ট পড়বে, মিনিমাম কস্ট সেটা বের করতে হবে। ঠিক আছে? দেখ, ইনিশিয়ালি আমাকে শুরু কোথা থেকে করতে হবে, এস থেকে শুরু করতে হবে, রাইট? একটা হচ্ছে ওপেন লিস্ট। ঠিক আছে? আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, অথবা আমি কার্লি ব্রেসেস দিয়েও লিখতে পারি, দুটোই, যেটা ইচ্ছা তোরা ইউজ করবি। আমি এখানে ধর কার্লি ব্রেসেস দিয়ে করছি, বা থার্ড ব্র্যাকেট, যা ইচ্ছা করবি। আমি আগে পুরোটা মুছে দিচ্ছি, দেন আবার লিখছি। হ্যাঁ, তো এটা হচ্ছে ওপেন লিস্ট, সেটা কি হবে, আর একটা হচ্ছে ক্লোজ লিস্ট। দেখ, ওপেন লিস্ট মানে যেগুলো আমি জাস্ট ভিজিট করেছি, আর ক্লোজ লিস্ট মানে যেগুলো আমার এক্সপ্লোর করা হয়ে গেছে এক্সপ্যানশনের ক্ষেত্রে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই যে 1, এই যে 2, এগুলো কি, এগুলো হচ্ছে কস্ট। মানে আমি এস থেকে যদি এতে যাই আমার কস্ট হচ্ছে 1, আমি যদি এ থেকে বিতে যাই আমার কস্ট হচ্ছে 2। মানে ধর এই এ নোডের ক্ষেত্রে যদি বলা হয় জি অফ এ, সেটা কত, না স্টার্টিং নোড থেকে শুরু করবে, এই জি মানেই হচ্ছে স্টার্টিং নোড থেকে প্রেজেন্ট নোডে কত খরচ, তাহলে জি অফ এ কত হবে, দেখ শুধু 1, একটাই তো, জাস্ট এইটুকুনি রাস্তা। আচ্ছা, যদি আমাকে বলতো জি অফ সি, সেটা কত হতো, না দেখ সি মানে হচ্ছে এইটা, আবার জি বলেছে, জি মানে আমাকে স্টার্টিং থেকে শুরু করতে হবে, অর্থাৎ আগে এস থেকে এতে যাও, এ থেকে সিতে যাও, তাহলে এস থেকে এর জন্য হচ্ছে 1, আবার এ থেকে সি এর জন্য হচ্ছে 4, তাহলে 1 + 4 টোটালটাও তো 5, সেটা হলো জি অফ সি। বোঝা গেছে? তো এইভাবে আমরা কিন্তু সব ক্যালকুলেশন করব, আগে এগুলো বুঝিয়ে দিলাম। ওকে, আমি আরেকবার লিখে নিচ্ছি। তো ফার্স্টেই আমাদের স্টার্টিং করতে হবে ওপেন লিস্ট দিয়ে, ওপেন লিস্ট, আর একটা হচ্ছে ক্লোজড লিস্ট। ওকে, ইনিশিয়ালি ক্লোজ লিস্ট তো কিছু থাকবে না, ফাঁকা থাকবে, রাইট?
আর ওপেন লিস্ট কী হবে, যেটা আমার শুরু হচ্ছে এস দিয়ে, তাহলে এস দিয়ে আমরা এখানে শুরু করলাম। এখানে আমি লিখে দিচ্ছি ফর নোড এস, ফর নোড এস, এর জন্য আমাকে এফ এন ক্যালকুলেশন করতে হবে। এনের জায়গায় এখানে আমরা এস লিখব, সেটা কি হয়ে যাবে জি অফ এস প্লাস এইচ অফ এস। এবার জি অফ এস মানে কত, দেখ তো জি অফ এস তো এস এর মধ্যেই আছি, তার মানে তো সেটা 0, তাই না, কোনো কস্ট নেই। প্লাস এইচ অফ এস, এইচ অফ এস দেওয়া আছে 6, তাহলে 0 প্লাস 6, এটা হয়ে গেল 6। অর্থাৎ টোটাল এস্টিমেশন কস্ট আমার কত বেরোলো 6। এবার দেখ আমাকে চুজ করতে হয় অলওয়েজ মিনিমাল। কোথা থেকে চুজ করব না, এই যে ওপেন লিস্ট থেকে। ওপেন লিস্টে এখন শুধুমাত্র এস আছে, তার মানে এটাই সব থেকে মিনিমাল, আর তো কোনো কিছু নেই। তাহলে এসটাকেই আমাকে এখন ফার্দার এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড মানে এক্সপ্লোর করা, ঠিক আছে। তাহলে এরপরে কি হয়ে যাবে, এক্সপ্যান্ড করতে হবে কোনটাকে, এস নোটটাকে। আর যখনই এক্সপ্যান্ড করব সেই এসটা ক্লোজ লিস্টে চলে আসবে, ওপেন থেকে ক্লোজে হয়ে যাবে, মানে আমি অলরেডি পুরো ভিজিট করে ফেলেছি, এক্সপ্লোর করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন এই ক্ষেত্রে আমার যেটা ক্লোজ লিস্ট সেটা কীরকম দাঁড়াবে রে, সেটা হচ্ছে এস দাঁড়াবে। আগে খালি ছিল, এখন এস চলে আসলো, বোঝা গেছে। এবারে আমি যদি এক্সপ্যান্ড করি, দেখ তো কোথায় যাচ্ছি এক্সপ্যান্ড করে, এই যে এতে যাচ্ছি। তাহলে আমাকে এখানে বের করতে হবে ফর নোড এ, সেই একই ফাংশান, শুধু এখানে নোডের নাম কি আছে, এ আছে। তাহলে এফ অফ এ মানে জি অফ এ প্লাস এইচ অফ এ, ঠিক আছে। তাহলে জি অফ এ মানে কি রে, স্টার্টিং নোড থেকে এতে আসতে কত খরচ, সেটা হচ্ছে 1, প্লাস এইচ অফ এ হিউরিস্টিক ভ্যালু, এর হিউরিস্টিক ভ্যালু বলছে 4, তাহলে 1 প্লাস 4 মানে হচ্ছে 5। তাহলে এখন ওপেন লিস্ট কী হবে, ওপেন লিস্টে তো আর এস নেই, তাহলে দেয়ারফর এখন ওপেন লিস্ট সেটা কি হবে না, সবে মাত্র ভিজিট করেছি, সেটা হচ্ছে এ। একে কিন্তু এখন এক্সপ্যান্ড করিনি, দেখ এক্সপ্যান্ড করলে আমরা বি পাবো আবার সি পাবো। এক্সপ্যান্ডের আগে অবধি ওপেন লিস্টে থাকে, যখনই এক্সপ্যান্ড করব সেটা ক্লোজ লিস্টে চলে যাবে, বোঝা গেছে। আমাকে এখন ওপেন লিস্ট থেকে চুজ করতে হবে কোনটা মিনিমাল। আগেন এখানে একটাই মাত্র জাস্ট নোডের আছে, সেটা হচ্ছে এ, তাহলে এরকেই আমাকে মিনিমাল ধরে এগাতে হবে, রাইট। এটা হচ্ছে 1 নম্বর, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আমরা এক্সপ্যান্ড করলাম, 3 নম্বর এখান দিয়ে করছি, ঠিক আছে, এখানে ছবিটা আছে। 3 নম্বরে আগেন আমরা এক্সপ্যান্ড করব, কাকে এক্সপ্যান্ড করব, এই যে একে, এটাকে ধরেই তো এগোতে হবে। তাহলে একে যখনই এক্সপ্যান্ড করছি আমার কিন্তু ক্লোজড যে লিস্ট সেটাতে পাঠিয়ে দিতে হবে। তাহলে ক্লোজ লিস্টে আগে ছিল এস, এখন চলে আসলো এ, বোঝা গেল। তাহলে এবার তুই এটাকে এক্সপ্যান্ড কর, দেখ এক্সপ্যান্ড করলে পাবি বি আর পাবি সি, তাহলে দুটো ক্ষেত্রেই তোকে ক্যালকুলেশন করতে হবে। মানে ব্যাপারটা কীরকম, একটা হচ্ছে বি এর জন্য, একটা হচ্ছে সি এর জন্য, স্বাভাবিক ব্যাপার। তাহলে এটার পরে আমরা এখানে করছি, এই যে এর পরে লিখবে, এই যে এই লাইনটা যেটা লিখছি সেটা হচ্ছে এখানে না, ফর নোট, ফার্স্টে আমি ধর বি এর জন্য করছি, তাহলে ফর নোট বি, তাহলে টোটাল এস্টিমেশন কস্ট এফ অফ বি ইজিক্যাল টু হয়ে যাবে জি অফ বি প্লাস হিউরিস্টিক ভ্যালু অফ বি। তাহলে জি অফ বি মানে কত রে, আগেন স্টার্টিং থেকে শুরু করতে হবে, তাহলে এস থেকে এতে যাব, এ থেকে বিতে যাব, অর্থাৎ 1 প্লাস 2, 1 প্লাস 2 এবং তার সঙ্গে হিউরিস্টিক ভ্যালু অফ বি দ্যাট ইজ 4, তাহলে 1 প্লাস 2 প্লাস 4 হয়ে গেল 7। এটা গেল। আরেকটা করতে হবে, সেটা হচ্ছে ফর নোড কি আছে, বি এর পরে সি আছে, রাইট। তাহলে সি এর জন্য আমাকে যদি আবার ক্যালকুলেশন করতে হয়, কোথায় করব, জায়গা একদম নেই। তো এফ অফ সি মানে হচ্ছে জি অফ সি প্লাস এইচ অফ সি, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে জি অফ সি মানে স্টার্টিং নোড থেকে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 4, তাহলে 1 প্লাস 4 প্লাস হিউরিস্টিক ভ্যালু অফ সি মানে হচ্ছে 2। দেখ এখানেও 7 পেয়েছি, তাহলে বি এর ক্ষেত্রেও পেলাম 7, আবার সি এর ক্ষেত্রেও পেলাম 7। এখান থেকে আমি তাহলে কোনটাকে চুজ করব না, যখন এরকম ড্র হয়ে যায় যেটা আগে এসেছে, এখানে নোডের অ্যালফাবেটিক্যাল অর্ডার বি বলছে আগে এসেছে সি এর আগে, তাহলে আমরা এইটাকে চুজ করব, ঠিক আছে। কারণ আমাদের এখন ওপেন লিস্ট কি হলো, ওপেন লিস্ট হলো বি আর সি, বি এর ভ্যালুও 7, সি এর ভ্যালুও 7, মানে টোটাল এস্টিমেশন কস্ট। কিন্তু আমি মিনিমাল চুজ করব। এতক্ষণ দেখ একটা করেই এলিমেন্ট ছিল বলে, এই যে একটা করে ছিল, এখন দুটো আছে, দুটোর মধ্যে ড্র হয়েছে, আমি অ্যালফাবেটিক্যালি যে আগে আসলো তাকে চুজ করলাম, দ্যাট ইজ বি। তাহলে বিকে চুজ করার পর দেখলাম এটা গোল নোড নয়, তাহলে আমাকে আরও এক্সপ্যান্ড করতে হবে, জায়গা তো একদমই নেই রে।
আচ্ছা আমি এটা পুরোটা মুছে দিচ্ছি, তোরা একটু লিখে নিবি, আর ভিডিও তো থাকবেই, তোরা স্কিপ ব্যাক করলেই দেখতে পাবি। ঠিক আছে, আমরা শুরু করব ওপেন লিস্ট বি থেকে। পরে কি জায়গা আছে? না, এখানে তো নেই। আমি এটা পুরো মুছে দিলাম। ওকে, তো দেখ আমাদের কাছে ছিল ওপেন লিস্ট, লাস্টে কী বার করলাম? বি বার করলাম আর সি বার করলাম। বিটাকে এক্সপ্যান্ড করতে হবে, তাহলে আমি ব্লু কালার দিয়ে লিখে দিচ্ছি। এর পরের স্টেপটা হবে এক্সপ্যান্ড করো বিকে। যখনই বিকে এক্সপ্যান্ড করব তখন তো আমাকে সেটা ক্লোজ লিস্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে ক্লোজ লিস্ট এই রে, ক্লোজ লিস্টটা কী ছিল? প্রথমে তো এস ছিল, তারপর এ, তারপর ছিল বি, এটাই ছিল আই গেস। ঠিক আছে, কারণ এস এ বি এই পথ ধরেই আমাদের এগাতে হবে। ঠিক আছে, এবার বিকে যখন এক্সপ্যান্ড করছি, দেখ একটাই আছে, সেটা হচ্ছে এই যে জি, তাই না? তাহলে আমাকে এখানে লিখতে হবে ফর নোড জি, সেটা কি হয়ে যাবে? এফ অফ জি ইজ ইকাল টু জি অফ জি প্লাস এইচ অফ জি। তাহলে জি দেখ তো এটা কত ভ্যালু দেবে? अगेन স্টার্টিং নোড থেকে দেবে। তাহলে স্টার্টিং নোড মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 1। তাহলে দেখ 1 প্লাস 2 প্লাস 1 এবং হিউরিস্টিক ভ্যালু অফ জি সেটা হচ্ছে 0। তাহলে 0 আলটিমেটলি পেলাম আমরা 4। এবার খেয়াল করে দেখ, যেটা ওপেন লিস্ট এখন কি আছে? ওপেন লিস্ট নাও ওপেন লিস্ট কি হবে? আগে সি ছিল, এই যে সিটা তো ছিল, সি এর পরে এখন জি আছে। এদের মধ্যে কে মিনিমাল? সি এর ক্ষেত্রে ছিল 7, জি এর ক্ষেত্রে হচ্ছে 4। তাহলে আমরা কাকে চুজ করব? জি। এবং এটাই তো আমার গোল নোট ছিল, তাই না? তার মানে জিটাকে আমি আর এক্সপ্যান্ড করতে চাইলেও আর হবে না। তাহলে আমার এখানে ভিজিটেড সব ডান, অর্থাৎ ক্লোজ লিস্ট, লাস্টে জিকে লিখে দিতে হবে। তাহলে এটার পরে কি হবে? না এস হবে, এ হবে, তোরা খাতায় পরপর লিখবি। ঠিক আছে, এস এ বি দেন জি চলে আসবে। অর্থাৎ পাতটা আমরা কী পাবো বলতো? এটা মানেই পাত কী বোঝাচ্ছে? আগে এসে যাও, দেন এতে যাও, দেন বিতে যাও, দেন জিতে যাও গোল নোডে। স্টার্ট থেকে গোল নোডে পৌঁছে গেলাম এবং কস্ট কত লাগলো? সেটা হচ্ছে এই যে 4, এটা হচ্ছে কস্ট। ঠিক আছে, এটা সলভ করে দেওয়া আছে বইতে, দেখে নে। আগে ওরা টেবিল বানিয়ে নিয়েছে এরকম একটা, তারপরে যে ক্যালকুলেশন করেছে এস থেকে এতে প্রতিবার এফ এ কত হচ্ছে। 5 বেরিয়েছিল আমাদের ওপেন লিস্ট, ক্লোজ লিস্ট ইনিশিয়ালি এমটি ছিল, মনে পড়ছে? তারপর স্টেপ 2তে দেখ এ থেকে বি আছে, এ থেকে সি আছে, প্রত্যেকের ক্ষেত্রেই এফ অফ বি বের করলো, এফ অফ সি বার করলো, যেটা 7 বেরিয়েছে আর 5 বেরিয়েছে। বাট আমাদের তো সেম বেরিয়েছিল রে, তাই না? এখানে তো 7 বেরিয়েছিল। এফ অফ সি দেখি, এফ অফ সি মানে হচ্ছে জি অফ সি প্লাস এইচ অফ সি। জি অফ সি মানে হচ্ছে স্টার্টিং নোট থেকে, অর্থাৎ 1, এখান থেকে 4, 1 প্লাস 4 5 হবে। এখানে 3 কেন লিখেছে? আর হিউরিস্টিক ভ্যালু তো 2 নাকি? হিউরিস্টিক ভ্যালু আগে দেওয়া ছিল দেখি। হ্যাঁ, সি এর ক্ষেত্রে তো হিউরিস্টিক ভ্যালু 2। এখানটা ভুল করেছে রে, অ্যান্সার মিলেছে এদের। মোট খরচ 4 বাদ পাত বলছে এস এ সি জি, মানে নিচের পাতটাকে নিয়েছে। না না, এটা রং। ঠিক আছে, বইতে এটা ভুল আছে। রং এই কারণেই, কারণ এখানে ভুল এসেছে, এখানে ভুল এসেছে মানে পুরো অ্যান্সারটাই ভুল, বুঝতে পারলি? পুরো অ্যান্সারটা ভুল। জি অফ সি এখানে 3 হবে না, 3 তো হবে না। জি অফ সি 1 প্লাস 4 5 হবে, দেন 2 7 হবে। যেটা করলাম তো, ভিডিওটা একবার স্কিপ ব্যাক করে দেখে নে, ওটা করবি। এটা কিন্তু এখানে বইতে ভুল করে দেওয়া আছে, এটা ছায়ার বই, ছায়া প্রকাশনী, এটা ভুল আছে। হ্যাঁ, চলো নেক্সট। মানে অ্যালগোরিদম ওটাই, কীভাবে কি কাজ করছে আশা করি বুঝতে পেরেছিস। ওপেন লিস্ট ক্লোজ লিস্ট এইভাবে করবি। আর নেক্সট হচ্ছে কোথায় কোথায় ব্যবহার। পথ খোঁজার ক্ষেত্রে, রোবোটিক্স, ম্যাপ, গেম, রিয়েল টাইম সিস্টেমে সবচেয়ে কম দূরত্বে বা খরচে গন্তব্যে পৌঁছানো। ঠিক আছে, এই জিপিএস বা লোকেশন ভিত্তিক ম্যাপ, এই গুগল ম্যাপস বা নেভিগেশন অ্যাপ্লিকেশনে দ্রুত ও স্বল্প সময়সীমার পথ দেখানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে যদি বলে গুগল ম্যাপে কোন অ্যালগোরিদম ব্যবহার করা হয়, সেটা এ স্টার সার্চ অ্যালগোরিদম। ঠিক আছে, সেরকম ভিডিও গেমে হয় নেটওয়ার্কিং রাউটিং যেটা, এবং ট্রাফিক অপটিমাইজেশন, রোবোটিক মুভমেন্ট ইত্যাদি। সুবিধা হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর, যেমন পাজেল, গেম, গ্রাফ, সার্চ ইত্যাদিতে এগুলো ইউজ হয়। যেমন এই কাটাকুটি খেলা হয় একটা টিকট্যাকটো, আমাকে গোল সেটে পৌঁছাতে হবে, তো আমার অপটিমাইজ পাথ চুজ করতে হবে, কোন দিক থেকে কী গেলে সব হবে। ওকে, তারপরে যে সর্বোত্তম সমাধান, সঠিক হিউরিস্টিকের জন্য সবচেয়ে কম খরচের বা দূরত্বের পথ খুঁজে দেয়।
আমাকে হিউরিস্টিক ভ্যালু দেওয়া আছেই বলে আমি বুঝতে পারছি এই পথ গেলে আমাকে কম খরচ হবে, ঠিক আছে, দ্রুত অনুসন্ধান। আর এগুলো হচ্ছে কিছু অসুবিধা আছে। হিউরিস্টিক পরিবর্তনযোগ্যটা কি, সমস্যার ধরন অনুযায়ী হ্যাঁ এইচ অফ এন পরিবর্তন করে অ্যালগরিদমকে আরও কার্যকর করা যায়, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আর অসুবিধা হচ্ছে মেমোরি খরচ বেশি, কারণ প্রতিটি নোডের জিএইচএফ এর মান এবং রুট সংরক্ষণ করার জন্য প্রচুর মেমোরি প্রয়োজন হয়, কর্মদক্ষতা হ্রাস, হিউরিস্টিক নির্ভরতা এটসেট্রা। আর একটা ক্লাসিফিকেশান লাস্টে দেওয়া আছে, আনইনফর্মড সার্চ আর ইউনিফর্ম সার্চ। এদেরকে ভাগ করা হচ্ছে ডিএফএস, বিএফএস, ইউসিএস। আর ইনফর্ম যে সার্চটা আছে সেটা হচ্ছে এস্টার সার্চ, এটাই আমাদের একমাত্র সিলেবাসে আছে। এইগুলো যখন এই সাবজেক্ট নিয়ে আবার পরে পড়বি, বেস্ট ফার্স্ট সার্চ, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, হিল ক্লাইম্ব, তারপর বিম সার্চ, তখন ওগুলো পড়তে হবে। আমাদের ক্লাস 12-এ শুধুমাত্র এটাই আছে। বোঝা গেল? চলো নেক্সট। ওয়াও, ফাইনালি শেষ হয়েছে। অনেক কটা সার্চিং অ্যালগরিদম ছিল। সো আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে ভিডিওটা আরও একবার তোরা দেখ, তারপরে আমাকে নয় রিচ করবি, কমেন্ট আউট করবি, বাট ভিডিওটা অন্তত 2-3 বার দেখলে তোদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সার্চিং অ্যালগরিদমগুলো কীভাবে কী কাজ করছে। দেন না দেখে খাতায় কর স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আর পরীক্ষার জন্য এ স্টার সার্চিং অ্যালগরিদম, বিএফএস, ডিএফএস এই 3টে মাস্ট একদম ভালো করে করবি। এখান থেকে কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই।